গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজ তোমাদের ক্লাস 12-এর একটা সুন্দর টপিক, ফার্স্ট টপিক চার্জ অ্যান্ড চার্জ ডেন্সিটি নিয়ে ক্লাস করাবো। এখান থেকে যত রকমের কনসেপ্ট আছে সমস্ত কনসেপ্ট ঠিকভাবে বোঝানো হবে এবং তারপর কিছু কিছু কোশ্চেন অ্যান্সার এখান থেকে কী ধরনের কোশ্চেন হয় সেগুলো আমাদের সলভ করা হবে। প্রথমে যেটা আছে ইলেকট্রোস্ট্যাটিকের ফার্স্ট টপিক, চার্জ অ্যান্ড চার্জ ডেন্সিটি। চার্জ বা আধান। চার্জ কি? আধান হলো পদার্থের মধ্যে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। চার্জ ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অফ এ ম্যাটার। পদার্থের মধ্যে একটা মৌলিক ধর্ম আছে চার্জ। চার্জ কিন্তু প্রতিটি পদার্থের মধ্যেই বর্তমান। এই চার্জকে যখন ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় তখন তার উপর একটা ফোর্স ক্রিয়া করে। এটা আমরা পরবর্তীতে ক্লাসে যখন আস্তে আস্তে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম যখন পড়ব তখন আবার ভালো করে জানবো যে ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স হয়, ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স হয়। এই চার্জ যেমন আমরা ক্লাস 11-এ পড়েছিলাম ভর, পদার্থের মধ্যে ভর একটা মৌলিক ধর্ম, সিমিলারলি চার্জও একটা কিন্তু মৌলিক ধর্ম। কিন্তু চার্জ আর ভরের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে। যেমন আমরা ওখানে পড়েছিলাম গ্র্যাভিটেশনাল ল, যে দুটি ভর পরস্পরকে আকর্ষণ করে। এখানেও চার্জও পরস্পরকে আকর্ষণ করে আবার বিকর্ষণও করে, কিন্তু ভর সর্বদাই আকর্ষণ করে। এটা একটা চার্জের ভরের মধ্যে পার্থক্য। আরও পার্থক্য আছে যে ভর যে আকর্ষণ বলটা সেটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না, এখানে কিন্তু এটা মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে চার্জ হচ্ছে কি? একটা ফান্ডামেন্টাল পার্টিকেল বা ফান্ডামেন্টাল প্রপার্টি। ফান্ডামেন্টাল প্রপার্টি। আমরা আবার কিছু চার্জের কিছু এখানে ধর্ম দেখব এক এক করে, যে চার্জের কি ধর্ম। চার্জ যখন কোনো একটা পদার্থের মধ্যে চলাচল করে তখন কিন্তু কারেন্ট তৈরি করে। চার্জ যদি স্থির থাকে তাহলে সেখানে কিন্তু কোনো রকম কারেন্ট তৈরি করে না। তাহলে কারেন্ট হচ্ছে কি? ফ্লো অফ চার্জ, ডিকিউ বাই ডিটি। তাহলে ডিকিউ বাই ডিটি যদি হয়, এখানে আইটা হচ্ছে কারেন্ট বা প্রবাহ। প্রবাহ সমান কি হচ্ছে? আধান বাই সময়। একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তার কারেন্ট বলে। একটা যদি কোনো পদার্থ থাকে, ধাতব পদার্থ, তাহলে সেই পদার্থটাকে যদি আমরা টাচ করি, এটা যদি একটা ধাতব পদার্থ হয়, এটাকে টাচ করলে কিন্তু শর্ট মারে না। কারণ কি? কারণ এটার মধ্যে আধান আছে, কিন্তু আধানটা কি আছে? স্থির আছে, ইলেকট্রন আছে। কিন্তু এই ধাতব পদার্থটাকে যদি একটা বোর্ডের সঙ্গে টাচ করা হয়, ইলেকট্রিকের সঙ্গে তার ওয়্যার দিয়ে যদি বাঁধা হয়, তারপর যদি সুইচ দেওয়ার পর যদি টাচ করা হয় তখন কিন্তু শর্ট মারে। কারণ কি? কারণ তখন ক্ষেত্রে যে আধানগুলো আছে, আধানগুলো কি হয়? চলাচল করতে থাকে। তাহলে আধান যদি প্রবাহ হয় তাহলে কি হয়? কারেন্ট তৈরি করে। তাহলে এখান থেকে আমরা আধানের একক, আধানের মাত্রা নির্ণয় করতে পারি। তাহলে আই সমান ডিকিউ বাই ডিটি যদি হয়, তাহলে ডিকিউ সমান কি হয়? না, আই ইন্টু ডিটি। এর যদি আমরা একক বার করি এসআইতে, তাহলে এটা হচ্ছে কারেন্ট ইন্টু সেকেন্ড। এই কারেন্ট ইন্টু সেকেন্ডকে বলা হয় কুলম, এটাকে বলা হয় কুলম। তাহলে এসআই একক হচ্ছে কুলম, আর সিজিএস একক হচ্ছে, সিজিএস যদি একক করি তাহলে হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই কুলম আর ইএসইউর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। 1 কুলম সমান হয় 3 × 10⁹ ইএসইউ। এটা হচ্ছে কুলম আর ইএসইউর মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা অনেক সময় এমসিকিউতে থাকে। নেচারে সবথেকে ক্ষুদ্রতম যে আধান, সেই আধানটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান। একটা ইলেকট্রন আধান কত? 1.602 বা 1.6 × 10⁻⁹ কুলম। এটা হচ্ছে নেচারের সব থেকে ক্ষুদ্রতম আধান। আধান 2 টাইপ হয়, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই যে চার্জ, টাইপ অফ চার্জ হচ্ছে 2 টাইপ, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ।
নেগেটিভ মানে হচ্ছে কি ইলেকট্রন গেন। যদি একটা কোনো ধাতব পদার্থের মধ্যে একটা ইলেকট্রন চলে আসে তখন সে নিজে নেগেটিভ হয়। কারণ কি? কারণ ইলেকট্রন নিজে নেগেটিভ। তাহলে পদার্থের মধ্যে যদি বা কোনো একটা মৌলের মধ্যে যদি ইলেকট্রন চলে আসে তাহলে সেটা হয় নেগেটিভ। তাহলে নেগেটিভ চার্জ মানে হচ্ছে কি গেন অফ ইলেকট্রন, গেন অফ ইলেকট্রন। আর পজিটিভ চার্জ মানে হচ্ছে কি লস অফ ইলেকট্রন, কোনো একটা লস অফ ইলেকট্রন। যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে সেখানে পজিটিভ হয়, আবার যদি ইলেকট্রন যদি গেন করে তাহলে সেটা নেগেটিভ হয়। সাপোজ যদি আমরা একটা এক্সাম্পল দিই, আমরা পড়েছি সোডিয়াম ক্লোরাইড, তাহলে সেইখানের ক্ষেত্রে কি হয় Na প্লাস আর Cl মাইনাস। তাহলে Cl মাইনাস মানে কি একটা ইলেকট্রন এখানে গেন করছে, তাহলে একটা ইলেকট্রন গেন করলে সে নেগেটিভ। আর Na প্লাস মানে কি একটা ইলেকট্রনই ছেড়ে দেয়, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দেয় মানে সে কি পজিটিভ। এটা হচ্ছে ইলেকট্রনের ট্রান্সফারের মধ্য দিয়ে টাইপ হচ্ছে চার্জ দু প্রকার। আধানকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। যে নিজে থেকে আধান তৈরি করা হলো আবার আধান ধ্বংস হয়ে গেল, এটা কখনোই হয় না। আধানকে সর্বদাই কি করা হয় না একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে স্থানান্তরিত করা হয়। এই ধর্মকে বলা হয় চার্জের কনজারভেশন অফ চার্জ। তাহলে নেক্সট হচ্ছে কনজারভেশন অফ চার্জ। Conservation of charge. Conservation of charge state that charge cannot be created or destroyed. Charge only transfer from one body to another body. চার্জ সর্বদাই কি হয়, মোট চার্জ কোনো একটা সিস্টেমের মধ্যে মোট চার্জ সেটা কিন্তু কি হয় ধ্রুবক হয়। এই চার্জকে যে ট্রান্সফার করা হয়, এই চার্জকে ট্রান্সফার করা হয় তিনটে পদ্ধতি দ্বারা। একটা হচ্ছে ফ্রিকশন, একটা হচ্ছে ইন্ডাকশন, একটা হচ্ছে কন্ডাকশন। ট্রান্সফার অফ চার্জ, এই ট্রান্সফার অফ চার্জকে তিন ভাগে ভাগ করা হয় বা তিন পদ্ধতি দ্বারা চার্জকে ট্রান্সফার করা হয়। একটা হচ্ছে ফ্রিকশন, একটা হচ্ছে কন্ডাকশন, আর একটা হচ্ছে ইন্ডাকশন। বাংলাগুলো হচ্ছে ফ্রিকশন মানে ঘর্ষণ, কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন, আর ইন্ডাকশন মানে হচ্ছে আবেশ। ফ্রিকশন পদ্ধতিটা কোনটা না, ঘর্ষণের মধ্যে দিয়ে যদি ইলেকট্রন স্থানান্তরিত করা হয়। আমরা দেখো ছোটোর সময় করতাম যে একটা পেনকে যদি ড্রাই হেয়ার এইভাবে ঘষা হয়, তারপর যদি কাগজের নিয়ে আসা হয় কাগজের সামনে, তাহলে কি হয় না কিছু কাগজ ওই পেনটাতে আকর্ষণ করে। বা চিরুনি দিয়ে যদি ইয়া করা হয় তাহলে চিরুনি কী করবে কিছু কাগজকে আকর্ষণ করবে। সেটাতে কি হয় না ঘর্ষণের ফলে কিছু ইলেকট্রন আমাদের ড্রাই হেয়ার থেকে পেনের মধ্যে দিয়ে চলে যায়। তাহলে যেই পেনের মধ্যে দিয়ে যায় পেন কি হয় নিচে নেগেটিভ হয়। এবার নেগেটিভ হওয়ার জন্য এবার যখনই কাগজের নিস্তড়িতের মধ্যে যখন আনা হয় তখন সেখানে কিছু পজিটিভ চলে আসে আর কিছু ইলেকট্রন নেগেটিভ পজিটিভকে পরস্পরকে আকর্ষণ করে। এইভাবে যদি চার্জকে ট্রান্সফার করা হয় তখন তাকে বলা হয় ফ্রিকশন। আর কন্ডাকশনের ক্ষেত্রে কি হয় না, এইখানে যদি একটা পরিবাহীকে যদি নেগেটিভ আধান দেওয়া হয় আর তার মধ্যে যদি একটা ধাতব দণ্ড বা অন্য কোনো জায়গায় যদি টাচ করা হয় তাহলে কি হয় না কিছু ইলেকট্রন এইখান থেকে এইখানে পরিবহন করে চলে যায়। এই পদ্ধতিটাকে বলা হয় কন্ডাকশন। এখানে কি হবে টাচিং হবে, টাচিংয়ের মধ্য দিয়ে। আর ইন্ডাকশন পদ্ধতিটা হচ্ছে উইথাউট টাচিং, সেখানে কিন্তু কোনো টাচ থাকবে না। মানে কীরকম, এইখানে যদি একটা ধাতব সেম ইলেকট্রন যদি এখানে কিছু আসে এবং এইখানে একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি কাছে আনা হয় তাহলে কি হয় না ইলেকট্রন কি করে না ধনাত্মকগুলোকে আকর্ষণ করে, ধনাত্মকগুলো এদিকে সেপারেট হয়ে যায় আর ঋণাত্মকগুলো এদিকে চলে আসে। এই ঘটনাটাকে বলা হয় আবেশ। তাহলে ইলেকট্রন ধনাত্মককে কীভাবে আকর্ষণ করে, এইভাবে যদি চার্জকে সেপারেট করা হয় তখন তাকে বলা হয় ইন্ডাকশন মেথড। এইভাবে চার্জকে ট্রান্সফার করা যায়। এটা হচ্ছে উইথআউট টাচিং, এটা যেমন টাচিং ছিল এটা হচ্ছে উইথআউট টাচিং। আর এটা তো ফ্রিকশন, এটা তো টাচ অবশ্যই হয়। এটাও টাচিং, এটা হচ্ছে উইথআউট টাচিং। এটা হচ্ছে একটা চার্জের প্রপার্টি, কনজারভেশন অফ চার্জ। নেক্সট আছে কি চার্জের সংযোগ বা অ্যাডিটিভিটি।
অ্যাডিটিভিটির মানেটা কি? অ্যাডিটিভিটি অফ চার্জ। অ্যাডিটিভিটি অফ চার্জটা কি? যে কোনো একটা সিস্টেমের মধ্যে দিয়ে যদি এখানে একটা সিস্টেম থাকে, এখানে থাকে +5 কুলম, এটা হচ্ছে -2 কুলম, এটা হচ্ছে +3 কুলম, তাহলে এটার মধ্যে দিয়ে যদি বলা হয় মোট চার্জ কত, তাহলে 5 আর 3 8, আর থেকে 2 বাদ হয়ে গেলে 6 কুলম। এই ধর্মটাকে বলা হয় অ্যাডিটিভিটি। মানে এর যোগটা পজিটিভ নেগেটিভ যেমন আমাদের যোগ হয় ম্যাথমেটিক্যালি, সেরকম কিন্তু এটার মধ্যে দিয়ে যোগ হয়। নেক্সট একটা যদি এক্সাম্পল দিই, যে মনে করো এরকম একটা কোটার মধ্যে দিয়ে চার্জ আছে, একটা আছে 8 কুলম, একটা আছে -4 কুলম, আর একটা আছে +3 কুলম। এটাকে পরস্পরের মধ্যে টাচ করা হলো। টাচ করার পর সেম এই সিস্টেমটাই এইখানে আছে কত, যে একটা আছে +5 কুলম, একটা আছে -2 কুলম, তাহলে যদি বলে আরেকটা চার্জ কত হয়, তাহলে দেখো এইখানে 8 4 4 3 7 মোট কত চার্জ আছে 7। এই সিস্টেমটার মধ্যে দিয়েও কিন্তু মোট কুলম হবে 7। তাহলে এটা 2 থেকে 5, তাহলে কত হয় 3, তাহলে আরেকটা হয়ে যাবে +4 কুলম। এই ধর্মটাকে বলা হয় অ্যাডিটিভিটি অফ চার্জ। তাহলে এটাও দেখো টোটাল চার্জ 7 আছে, এটাও টোটাল চার্জ কত আছে 7 আছে। তাহলে চার্জের যে যোগ যেমন ম্যাথমেটিক্যালি যোগ হয়, ধনাত্মক থাকলে ধনাত্মক চিহ্ন, ঋণাত্মক থাকলে ঋণাত্মক চিহ্ন, এইভাবে কিন্তু চার্জকে যোগ করা যায়। এই ধর্মটাকে বলা হয় আধানের অ্যাডিটিভিটি অফ চার্জ। নেক্সট হচ্ছে কি, যে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ স্টেট দ্যাট চার্জ ইজ অলওয়েজ মাল্টিপ্লাই অফ ইলেকট্রন, ইন্টিগ্রাল মাল্টিপ্লাই অফ ইলেকট্রন। কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোনো একটা পদার্থের মধ্যে যে মোট আধান, আমরা জানি যে ইলেকট্রনের আধান হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম আধান, যেটার মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম বা 1.602 × 10⁻⁻⁻ কুলম। এটা হচ্ছে একটা ইলেকট্রনের মান। তাহলে এখানে যদি দুটা ইলেকট্রন থাকে তাহলে কত হবে 2 × e, যদি 5টা থাকে 5 × e, যদি n সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে n × e। অর্থাৎ মোট যে আধান কিউ সেটা হচ্ছে n × e। এই ধর্মটাকে বলা হয় চার্জের কোয়ান্টাইজেশন ধর্ম, যেখানে n এর ভ্যালুটা একটা অবশ্যই ইন্টিগ্রাল ভ্যালু 1 2 3 5 10 এই হবে। n কখনোই ফ্র্যাকশন কখনো হবে না। n ক্যান নট বি ফ্র্যাকশন, মানে অর্থাৎ এই 2-এর 3 5-এর 7 এরকম কিন্তু কখনো ফ্র্যাকশনের আকারে হয়। এই ধর্মটাকে বলা হয় চার্জের কোয়ান্টাইজেশন অফ চার্জ। চার্জ ইজ অলওয়েজ মাল্টিপ্লাই অফ ইন্টিগ্রাল মাল্টিপ্লাই অফ ইলেকট্রন। কোনো পরিবাহীকে যদি আধান দেওয়া হয় তাহলে সেই আধানটা তার সর্বদাই বাইরের পৃষ্ঠে অবস্থান করে। বাইরের পৃষ্ঠে অবস্থান করে মানে কীরকম, গোলীয় যদি একটা পরিবাহী হয়, গোলীয় পরিবাহী আবার দু রকমের হয়। গোলীয় স্পিয়ার সে কিন্তু হলেও হতে পারে, আবার সলিডও হতে পারে। ফাঁপা হলো মানে হচ্ছে ফাঁপা, আর একটা হচ্ছে সলিড। সলিড মানে হচ্ছে নিরেট, সেটা সলিডও হতে পারে আবার ফাঁপাও হতে পারে। এই হলোটা আবার দু রকমের হতে পারে, একটা পরিবাহী হতে পারে কন্ডাক্টিং, আর একটা নন কন্ডাক্টিং। কন্ডাক্টিং মানে যেগুলো ধাতু সেগুলো হচ্ছে কন্ডাক্টিং, আর নন কন্ডাক্টিং মানে কোনগুলো, কাঠ, প্লাস্টিক, এই যে পেন, এটা হচ্ছে একটা নন কন্ডাক্টিং, এটা হচ্ছে নন কন্ডাক্টিং। ভালো করে শোনো, এটা থেকে কিন্তু কোশ্চেন, এখান থেকে কনসেপ্ট থেকে কোশ্চেন আসে। সলিডের ক্ষেত্রেও সেম, একটা কন্ডাক্টিং হতে পারে আর একটা নন কন্ডাক্টিং হতে পারে। তাহলে কন্ডাক্টিং নট কন্ডাক্টিং হলে এটা পরিবাহী লেখার দরকার নেই, গোলীয়
ক্ষেত্রে লিখলেই হয়। তাহলে হলো মানে আমরা জানি ফাঁপা। ফাঁপা মানে কীরকম, এরকম যদি একটা গোলীয় গোল থাকে আর এই যে একটা ভিতরে কোনো অংশ নেই, সেটা হচ্ছে ফাঁপা, এটাকে বলা হয় ফাঁপা। সলিডের ক্ষেত্রে কি হয় না, এরকম যদি একটা থাকে তাহলে এটা পুরোটাই যদি পরিপূর্ণ থাকে তখন তাকে বলা হয় সলিড। তাহলে কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে কি হয়, একে যদি আধান দেওয়া হয় তাহলে আধানটা কি হবে না, সর্বদাই তার বাইরের পৃষ্ঠে থাকবে। আধান কোথা থাকবে, সর্বদাই বাইরে, মানে সেন্টারে যদি আমরা দেখি, সেন্টারে কিন্তু আধান হচ্ছে 0। তাহলে এইটা আধানগুলো কোথায় থাকে না, আউটার সারফেস, বাইরের তলে। আউটার সারফেসে সর্বদাই আধান থাকে। তাহলে সেন্টারে আধান হচ্ছে 0 করে আধান দেওয়ার হলে সেটা কি হবে, বাইরের পৃষ্ঠে থাকবে। আর যদি নন কন্ডাক্টিং হয়, নন কন্ডাক্টিংয়ে যদি হয় তাহলে সেম কেস থাকবে, কারণ ভিতরেতে কোনো তো পদার্থ নেই। তাহলে ভিতরে পদার্থ না থাকার জন্য আধানটা সর্বদাই তার বাইরের পৃষ্ঠে থাকবে। তাহলে এটা আরও সেম, সেন্টারে আধান 0 আর আউটার সারফেসে আধান থাকবে, আউটার সারফেসে নট ইকুয়াল টু 0, মানে এর ক্ষেত্রে আউটার সারফেসে আধানটা বর্তমান থাকবে। সলিডের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কন্ডাক্টিং যদি থাকে, তাহলে কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে যদি থাকে তাহলে ইয়ারও সেন্টারে আধান 0, কারণ কন্ডাক্ট হয়ে অর্থাৎ পরিবহন হয়ে তার সর্বদাই বাইরের পৃষ্ঠে আধানটা চলে যাবে। তাহলে আধান থাকবে তার বাইরের পৃষ্ঠে, পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন, আধানটা তার বাইরের পৃষ্ঠে থাকবে, সেন্টারে আধান 0। কিন্তু নন কন্ডাক্টিং যদি হয়, মনে করো একটা কাঠের বল এবং ভিতরে কাঠ ওটার মধ্যে বর্তমান, তাহলে তাকে যদি আধান দেওয়া হয় তাহলে নন কন্ডাক্টিং, তো নন কন্ডাক্টিং হওয়ার জন্য কন্ডাক্ট করে সে তো আর বাইরের পৃষ্ঠে যেতে পারে না, তাহলে সেটার ক্ষেত্রে আধান কিন্তু নট ইকুয়াল টু 0। একমাত্র এটাই একমাত্র স্পেশাল কেস যে তাকে যদি আধান দেওয়া হয় ভিতরে, তাহলে তার ভিতরেও কিন্তু আধান বর্তমান থাকে। বাইরের পৃষ্ঠে আধান তো অবশ্যই থাকে, কিন্তু আধানটা কিছু আধান ভিতরও থাকে, অর্থাৎ কন্ডাক্ট করে সে বাইরের পৃষ্ঠে যেতে পারে না নন কন্ডাক্টিং স্পেয়ারের ক্ষেত্রে। বোঝা গেল। এখান থেকে শর্ট কোয়েশ্চেন থাকে যে আধান যদি দেওয়া হয় তাহলে আধানটা কোথায় থাকে, এবং পরবর্তীকালে যখন আমরা গাউসের ল পড়ব তখন কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আধান যে কেমনভাবে আধানটা থাকে। তাহলে আধান সম্পর্কে বোঝা গেল, কিছু কিছু কোশ্চেন করানো হবে আধান সম্পর্কে। নেক্সট আসছে যে আধান থাকে কোথায়, বা একদম পার্টিকুলার তো আমরা কোনো জায়গাতে বলতে পারবো না যে এটার মধ্যে দিয়ে এত আধান আছে কাউন্ট করে। আমাদের পরিমাপ করা হয় যে একক তলে, একক ক্ষেত্রফলে, একক আয়তনে কেমনভাবে আধানটা থাকে সেটা আমাদের পরিমাপ করা হয়, সেটাকে বলা হয় চার্জ ডেন্সিটি। হাউ চার্জ ডিস্ট্রিবিউটেড ওভার দ্য সারফেস, চার্জ ডেন্সিটি, যে আধান কেমনভাবে পদার্থের মধ্য দিয়ে, মানে এক কথায় যদি বলি যে আধানের ঘর, যে আধান থাকে কোথায়, সেটাকে হচ্ছে চার্জ ডেন্সিটি। বোঝা গেল। এই চার্জ ডেন্সিটি আবার 3 রকমের হয়, একটা হচ্ছে লাইন চার্জ ডেন্সিটি, একটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি, একটা হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি। লাইন চার্জ ডেন্সিটি ব্যাপারটা কি না, চার্জ যখন কোনো একটা রেখা বরাবর, চার্জ যখন কোনো একটা রেখা বরাবর থাকে তখন তাকে বলা হয় লাইন চার্জ ডেন্সিটি। মানে কীরকম, এরকম যদি একটা তার থাকে ওয়্যার, এইটার মধ্যে যদি আধান দেওয়া থাকে ধনাত্মক 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 এইটা, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ আধান থাকে সেটাকে বলা হয় লাইন চার্জ ডেন্সিটি। লাইন চার্জ ডেন্সিটি যদি একটা এরকম কোনো একটা রেখা থাকে বা একটা তার থাকে, যদি এটা তার না থাকে, যদি একটা প্লেন থাকে, এরকম যদি একটা প্লেন থাকে তখন তাকে বলা হয় সারফেস চার্জ ডেন্সিটি। সারফেস চার্জ ডেন্সিটি অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ আধান বর্তমান থাকে সেটাকে বলা হয় সারফেস চার্জ ডেন্সিটি। এটা তলের মধ্য দিয়ে, এরকম যদি একটা তল থাকে, এই তলটার মধ্যে আধান আছে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ
আধান থাকে সেটা বলে সারফেস চার্জ ডেনসিটি। আর কোন একটা আয়তনে যদি থাকে এরকম ভি আয়তন, ভলিউম একটা, যে প্রতি একক আয়তনে কি পরিমাণ আধান থাকে সেটাকে বলা হয় ভলিউম চার্জ ডেনসিটি। ভলিউম চার্জ ডেনসিটি অর্থাৎ লাইন চার্জ ডেনসিটিকে আমরা ল্যামডা দ্বারা লিখি, যে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ, একক কথাটার মানে সেই সংখ্যাটার দ্বারা ভাগ, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ আধান থাকে সেটাকে বলা হয় লাইন চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ আধান থাকে এটাকে লেখা হয় সিগমা দ্বারা। তাহলে কিউ বাই এ প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ থাকে। ভলিউম চার্জ ডেনসিটি সেটাকে লেখা হয় রো দ্বারা, রো সমান কিউ বাই ভি, এটাকে বলা হয় ভলিউম চার্জ ডেনসিটি। লাইন চার্জ ডেনসিটি যদি একক নির্ণয় করা হয় তাহলে আমরা কি পাবো, যে আধানের একক হচ্ছে কুলম, কুলম পার মিটার, এটা হচ্ছে এসআই ইউনিট। সিজিএসে যদি করি তাহলে হচ্ছে ইএসইউ পার সেন্টিমিটার, এটা হচ্ছে সিজিএসএ। সারফেস চার্জ ডেনসিটি এটা হচ্ছে এসআই, এটার একক কি কুলম পার মিটার স্কোয়ার। আর সিজিএসও করলে কুলম বা ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার। আর এটার ক্ষেত্রে যদি আমরা একক নির্ণয় করি তাহলে কি পাবো, একক হয়ে যায় এটার কুলম পার মিটার কিউ, এটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটির একক, এটাকে লেখা হয় রো দ্বারা। আমরা সারফেস চার্জ ডেনসিটি সম্পর্কে যদি আরেকটু বেশি দেখি যে ব্যাপারটা কি, যে কেমনভাবে কি নির্ভর করে, তাহলে আমরা আরও অনেক কিছু তথ্য এইখান থেকে পাবো। ইকুয়েশনটা দেখি কীরকম। তাহলে সারফেস চার্জ ডেনসিটি তলমাত্রিক ঘনত্ব, বাংলায় বলে তলমাত্রিক ঘনত্ব, সারফেস চার্জ ডেনসিটি সমান কিউ বাই এ ক্ষেত্রফল। যদি কোনো একটা গোলীয় পরিবাহী থাকে, গোলক, এরকম যদি গোলক পরিবাহী থাকে, এইটার যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এর ক্ষেত্রফল কত না, এ সমান হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে সিগমা সমান আমরা কি পাবো না কিউ বাই 4 পাই আর স্কোয়ার, এটা পেয়ে যাবো আমরা তার সারফেস চার্জ ডেনসিটি। তাহলে এইখানে আমরা মাত্রা বার করতে পারবো, ডাইমেনশন, মাত্রা কত হবে না কিউর মাত্রা, কিউ সমান কি হয় আই ইন্টু টি, আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা আই ইন্টু টি ইন্টু এল মাইনাস 2, এটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটির মাত্রা। এইখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে সিগমার সঙ্গে আর এর যে ভেরিয়েশন, সে ভেরিয়েশনটা কেমন হচ্ছে 1 বাই আর স্কোয়ার। অর্থাৎ যার আর যত ছোট সেখানে কিন্তু তার তলমাত্রিক ঘনত্ব বা আধানের পরিমাণ কিন্তু আরও বেশি পরিমাণে থাকে। তার তলমাত্রিক ঘনত্ব সারফেস চার্জ ডেনসিটি কি হচ্ছে আরও বেশি হচ্ছে। আর যত ছোট সিগমা তত কত হচ্ছে বেশি হচ্ছে। ওই জন্য যে দেখবে যে লাইটিংগুলো যেগুলো হয়, বজ্র নিরোধক যে যন্ত্রগুলো, সেই যন্ত্রগুলো সব সুচালো হয়, ত্রিশূলের মতন হয়। কারণ ত্রিশূলের মতন হওয়ার কারণ কি, দেখবে কোনো ঐতিহাসিক যেগুলো থাকে প্রতিটাতেই কিন্তু এরকম দেওয়া থাকে, উপরে একটা সুচালো অংশ ত্রিশূলের মতন একটা দেওয়া থাকে বজ্র নিরোধক যন্ত্র হিসাবে। সেখানে ত্রিশূলের মতন থাকার কারণ কি, মানে সেখানে আটটা অনেক কম, ত্রিশূল সুচালো হওয়ার জন্য তার আটটা কম হয়, আটটা কম হওয়ার জন্য সেখানে সিগমাটা কী হয় বেশি হয়, ওখানে চার্জের যে সারফেস চার্জ ডেনসিটিটা সেটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। এবার আশেপাশে যদি বজ্র কিছু হয় বা লাইটিং যদি অনেক পরিমাণে ওখানে আধানের সমাহার ঘটে, তাহলে তার এই সিগমাটা বেশি হওয়ার জন্য সেখানে বিপরীত আধানের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, ওটা মাটির সঙ্গে কিন্তু সংস্পর্শ করা থাকে। তাহলে বিপরীত আধানের আবিষ্ট পরিমাণটা অনেক বেশি হয়ে যায় এবং পরস্পরকে কী করে নিউট্রালাইজ করে, এবং যার ফলে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্য এটা সুচালো থাকে। এছাড়া দেখবে অনেক সময় যখন বজ্র পড়ে বর্ষাকালে, বেশিরভাগ খেজুর গাছ, তাল গাছ ওগুলোতে বেশি পড়ে, কারণ ওগুলো পাতাগুলো কী হয় সুচালো হয়। সুচালো হওয়ার জন্য তার সারফেস চার্জ যে ডেনসিটি, সেই সারফেস চার্জ ডেনসিটি কী হয়ে যায় অনেক বেশি হয়ে যায়। বোঝা গেল চার্জ ডেনসিটি সম্পর্কে ধারণা।
তাহলে চার্জ ডেন্সিটিটা হচ্ছে কি না আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত, আর এর বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যেখানে যত সূচালো হয় সেখানে চার্জের পরিমাণটা থাকার প্রবণতাটা কী হবে তত আরও বেশি হয়। এটা হচ্ছে চার্জ ডেন্সিটি এবং চার্জ। এখান থেকে কিছুগুলো আমরা নিউমেরিক্যাল করব এবং দেখি যে কীরকম এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসে, তাহলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। দেখো যে কোশ্চেনগুলো আছে এইখানে দেখো একটা কোশ্চেন আছে যে এ বডি কন্টেন্টস 5 × 10⁶ এক্সেস ইলেকট্রন, ক্যালকুলেট দ্য টোটাল চার্জ অফ দ্য বডি। টোটাল মোট আধানের মানটা কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে ইলেকট্রন সংখ্যা কত আছে 5 × 10⁶, তাহলে এন এর ভ্যালুটা আছে 5 × 10⁶। তাহলে আমরা জানি এত সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রনের আধান কত না ই সমান 1.6 × 10⁻−19। তাহলে এত সংখ্যক ইলেকট্রনের আধান কত হয়, তাহলে 5 × 10⁶ × 1.6 × 10⁻−19 এতগুলো। একটি আধানের মান যদি এত হয় তাহলে এত সংখ্যক আধানের মান কত হয়, এটা ইন্টু এইটা। বা আমরা সহজ কথা যদি বলি যে সূত্র অনুযায়ী তাহলে কিউ সমান এন ইন্টু ই। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত হয় 5 × 16 = 8 × 10⁻16 মানে -13 কুলম। এটা হচ্ছে তার চার্জের মানটা, টোটাল চার্জ। বুঝা গেল। নেক্সট কি আছে, দ্য ফাইন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রন। এখানে কত সংখ্যক ইলেকট্রন আছে সেটা বার করতে হবে। এটা যেমন দেওয়া ছিল যে এত সংখ্যক ইলেকট্রন আছে, চার্জের মানটা এটার ক্ষেত্রে দেওয়া আছে কি যে চার্জের মানটা দেওয়া আছে, আমাকে কত সংখ্যক ইলেকট্রন বার করতে হবে, ইলেকট্রনের ভ্যালুটা বার করতে হবে যে কত সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে সেম যে কিউ সমান এন ই, তাহলে এন সমান কত Q/E। তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসানো হয় যে কিউর মানটা কত দেওয়া আছে -3.2 × 10⁻−9, আর ইলেকট্রনের মানটা কত হয় 1.6 × 10⁻19। ইলেকট্রন নিজে নেগেটিভ, ওই জন্য মাইনাস চিহ্নটা এখানে দেওয়া হয়। তাহলে এটা কত হয় 16 কাটায় গেল, অর্থাৎ দুটো ইলেকট্রন। এখানে ইলেকট্রনের সংখ্যা কত, দুটো। ডাইরেক্ট আমরা করতে পারি যে একটা ইলেকট্রন হচ্ছে 1.6 × 10⁻², তাহলে দুটো ইলেকট্রন মানে 32। এত সংখ্যক ইলেকট্রন আছে। এটা হচ্ছে এইখানে এরকম কোশ্চেন দেওয়া থাকে, সেখানে অনেকগুলো অপশন দেওয়া থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো কি, নাম্বার অফ ইলেকট্রন ইন 1 কুলম অফ চার্জ উইল বি। 1 কুলম সমান কতগুলো ইলেকট্রন থাকে সেটা আমাকে বার করতে হবে। 1 কুলম সমান, তাহলে আমরা একটু আগে পড়ানো হলো যে একটি ইলেকট্রন মানে হচ্ছে 1.6 × 10⁻−9 কুলম। এটা যদি উল্টো দিক থেকে বলা হয় যে 1.6 × 10⁻−19 কুলম সমান কত, একটি ইলেকট্রন। তাহলে 1 কুলম সমান কত, তাহলে 1/1.6 × 10⁻−19। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাওয়া যায় 6.25 × 10⁻8। এতগুলো ইলেকট্রন 1 কুলম সমান। বুঝা গেল। একটা ইলেকট্রন সমান এত কুলম, তাহলে 1.6 × 10⁻−19 কুলম সমান একটি ইলেকট্রন। উল্টো দিক থেকে যদি বলা হয় তাহলে 1 কুলম সমান কত 1/8। তাহলে এটা যদি আমরা ডিভাইডেড করি ক্যালকুলেটারে তাহলে 6.25 × 10⁻18 এত পাওয়া যায়। বুঝা গেল। নেক্সট কোয়েশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং চার্জ ইজ নট পসিবল। এইগুলো যেগুলো দেওয়া আছে এটা কোনটা চার্জের ক্ষেত্রে সম্ভব নয় সেটা আমরা বার করতে হবে। আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জে পড়েছি যে চার্জ অলওয়েজ মাল্টিপ্লাই অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। তাহলে চার্জটা কী হবে না, ইলেকট্রন যেটা আছে আধানের এটা কী হবে নো মাল্টিপ্লাই হবে, এবং এটা কী হবে ইন্টিগ্রাল মাল্টিপ্লাই, অর্থাৎ n একটা কী হবে পূর্ণ সংখ্যা হবে। মানে কীরকম, মনে করো বাজারে পেন কিনতে গেছো, তাহলে আমরা যে এখানে কী বলবো 2টো পেন দাও, 3টা পেন দাও, 5টা পেন দাও। কখন কি বলবো যে 2-এর 3 পেন দাও বা 2.5টা পেন দাও, এরকম তো বলা হয় না। সর্বদা কী হয় পূর্ণ সংখ্যা বলা হয়। সেরকম চার্জটা কী হবে, এটা পূর্ণ সংখ্যা হবে। বুঝা গেল। তাহলে এইখানে যদি আমরা বার করি, এখানে n এর ভ্যালুটা যদি বার করি, n সমান তাহলে কি Q/E।
তাহলে এটা যদি আমরা করি, কিউর ভ্যালুটা কত দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻18 বাই আমরা চার্জের মানটা জানি 1.6 ইন্টু 10⁻19। এটা যদি কাটা যায় তাহলে এটা কত হয় 10। এটা সম্ভব, এনের ভ্যালুটা 10টা ইলেকট্রন সম্ভব। নেক্সট হচ্ছে এটি চার্জের দেখো আধানের মানটাই দেওয়া আছে 1.6 10⁻⁻, এটার ক্ষেত্রে একটা ইলেকট্রন 1.6 যদি আমরা দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাওয়া যাবে একটি ইলেকট্রন। এটাও সম্ভব, এটাও সম্ভব, এটাও সম্ভব। তারপরেরটা যদি দেখি, তারপরেরটা 1.6 ইন্টু 10⁻⁻20 এত কুলম্ব। এটা যদি আমরা দেখি তাহলে কি পাবো, এইটাকে যদি ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করি তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19, এটা যদি কাটা যায় তাহলে কত হয় 1/10। দ্যাট ইজ নট পসিবল, এটা কিন্তু পসিবল নয়, কারণ এনটা সর্বদাই কী হবে ইন্টিগ্রাল মাল্টিপ্লাই হবে। তাহলে এটা হচ্ছে ফ্র্যাকশনের আকারে চলে আসছে, তাহলে এটা কিন্তু সম্ভব নয়। তাহলে অ্যান্সার হবে 8। এটাও সম্ভব, এটা যদি আমরা 1.6 দিয়ে ইন্টু 10⁻⁻90 দিয়ে ভাগ করি তাহলে এটা কত হয় 2। এটাও সম্ভব, তাহলে এটা কিন্তু সম্ভব নয়। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে অপশন সি। নেক্সট একটা কোশ্চেন, পপুলার কোশ্চেন আছে, দেখো এখানে দেখো দেওয়া আছে এ স্পিয়ার ক্যারিজ এ চার্জ অফ এত কুলম্ব, চার্জের মানটা দেওয়া আছে। আর কি বলেছে সারফেস চার্জ এরিয়া, এই এরিয়াটা দেওয়া আছে 2 মিটার স্কোয়ার। অর্থাৎ আধানের মানটা দেওয়া আছে আর এরিয়া ক্ষেত্রফলটা দেওয়া আছে, সারফেস চার্জ ডেনসিটিটা বার করতে বলেছে, তলমাত্রিক ঘনত্বটা বার করতে বলেছে। তাহলে এখানে কিউ দেওয়া আছে, কিউ হচ্ছে কত 8 ইন্টু 10⁻⁻6 কুলম্ব। আর সারফেস চার্জ এরিয়া এটা দেওয়া আছে কত 2 মিটার স্কোয়ার। এখানে আমরা কী বার করতে হবে সারফেস চার্জ ডেনসিটিটা অর্থাৎ সিগমা। তাহলে সিগমা সমান কী পড়ানো হলো Q/A। তাহলে এখানে যদি ভ্যালুটা বসানো হয় তাহলে কত হয় 8 ইন্টু 10⁻⁻6 বাই 2, এককটা কি কুলম্ব পার মিটার স্কোয়ার। তাহলে 2 4 2 8 মানে 4 ইন্টু 10⁻⁻6 কুলম্ব পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটির মান। নেক্সট একটা কি আছে না দ্য কারেন্ট প্রডিউস ইন ওয়্যার, তারের মধ্যে দিয়ে কত কারেন্ট বার হচ্ছে সেটা আমাকে বার করতে হবে যখন 10⁻7 ইলেকট্রন পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 10⁻7 সংখ্যক ইলেকট্রন কী করছে ওটার মধ্যে দিয়ে পাস করছে, তখন কারেন্ট বার করতে হবে। তাহলে কারেন্ট সমান আমাদের কি পড়ানো হলো যে কারেন্ট সমান হচ্ছে আধান বাই সময়, একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয়। তাহলে এখানে কি দেওয়া আছে কিউ। এবার কিউ সমান আমাদের কি পড়ানো হলো যে একটা ইলেকট্রনের আধান যদি ই হয় তাহলে এন সংখ্যক ইলেকট্রনের আধান কত হয় এন ইন্টু ই। তাহলে এটা হয়ে গেল 10⁻7 ইন্টু ই, ই মানে কত 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে একটা ইলেকট্রনের আধান যদি এত হয় তাহলে 10⁻7 সংখ্যক কত 10⁻7 পার সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ডে। তাহলে এটা কত কারেন্ট হয়ে গেল এত এম্পিয়ার, কারেন্টের একক হচ্ছে এম্পিয়ার। তাহলে এটা হয়ে গেল 1.6 ইন্টু 10⁻7 8 9 12 10⁻⁻12 এম্পিয়ার। এত হচ্ছে কারেন্টের মানটা, ঠিক আছে। নেক্সট একটা কোয়েশ্চেন হচ্ছে দেখো 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু, প্রত্যেকটা একই আধান যদি কিউ করে আধান হয় তাহলে এরকম 27টা জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করে। উভয় ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত সেটা বার করতে হবে, মানে সারফেস চার্জ ডেনসিটির যে রেশিও সেটা বার করতে হবে। তাহলে আমরা সারফেস চার্জ ডেনসিটি কি পড়ানো হলো যে সিগমা সমান Q/A, বা এটাকে যদি আমরা Q/4πr², এটা পড়ানো হলো। তাহলে এখানে কি আছে না ব্যাসার্ধটা প্রথমে কত আছে 3 মিলিমিটার। তো 3 মিলিমিটার যদি ব্যাসার্ধ হয় এবং আধান কি আছে একই আধান, তাহলে ছোট যেটা আছে ছোটটা আমি তাকে বার করি, যে ছোট ছোট যে জলবিন্দুগুলো আছে 27টা, প্রত্যেকটার যদি বার করি স্মলের জন্য এখানে অ্যাস দিচ্ছি, তাহলে প্রত্যেকটার আধান কিউ
আর এর ক্ষেত্রফল কত? 4 পাই ইন্টু 3 স্কোয়ার। এবার বড় যখন একটা জলবিন্দু তৈরি হয়, তাহলে বড় জলবিন্দুর প্রত্যেকটা আধান হচ্ছে কিউ কিউ, এরকম 27টা জলবিন্দু যুক্ত হয়। তাহলে বড়টার আধান কত হয়? বড়টার আধান হয় 27 ইন্টু কিউ। এবার ব্যাসার্ধ কত হবে বড়টার? দেখো, ছোট জলবিন্দুর যে আয়তন, এই আয়তন যদি 27টা জলবিন্দুকে যোগ করা হয়, তাহলে মোট আয়তনের সঙ্গে ওটার কী হবে? সমান হয়ে যাবে। অর্থাৎ এরকম যদি একটা আয়তন 2, 3, 4 এরকম যদি থাকে, তাহলে প্রতিটার আয়তন যদি যোগ করা হয়, তাহলে ছোট জলবিন্দুটার আয়তন কত? 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউ। ছোট জলবিন্দুটা এরকম কতগুলো আছে? 27টা। তাহলে ইন্টু 27 সমান কি হয় না, বড়টার যে আয়তন সেটার সঙ্গে সমান হয়ে যায় 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউ। ছোটো 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 এগুলো যদি যোগ করি, তাহলে আমরা মোটটা কী হয়ে যাবে? বড়োর সঙ্গে সমান হয়ে যাবে। মনে করো 4টে জলের ড্রপ আছে, তাহলে একটা জলের ড্রপ আয়তন যা হয় 4টে যোগ করলে 4টা বার হলো। এবার 4টে যদি যোগ হয়ে একটা বড় জলের ড্রপ হয়ে যায়, তাহলে বড়টার আয়তনটা তখন কী হবে? সমান হবে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে আর কিউ সমান 27 ইন্টু আর কিউ, মানে আর সমান 3 × 9 3 × 6 3R। তাহলে বড়টার ব্যাসার্ধ কত? 3R। তাহলে ইয়ার তলমাত্রিক ঘনত্বটা কী হবে? 27 ইন্টু কিউ বাই 4 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। আর মানে কত? 3 ইন্টু কতর স্কোয়ার? 3 স্কোয়ার। ছোটটার ব্যাসার্ধ কত ছিল? 3 মিলিমিটার ইন্টু 3 স্কোয়ার। তাহলে 3, এটা 3R হয়ে গেছে, মানে এটা পুরোটা যদি স্কোয়ার করি তাহলে কত হয়? 27 কিউ ইন্টু 4 পাই ইন্টু 3 × 9 9 9 81। তাহলে 81। ইয়াতে যদি আমরা অনুপাত করি তাহলে কী পাবো? স্মল ইন্টু যদি আমরা বিগ করি, ছোটোটা ইন্টু বড়োটা, তাহলে এটা হয়ে গেল কিউ ইন্টু 4 পাই ইন্টু 3 × 9 ইজ টু 27 কিউ ইন্টু 4 পাই ইন্টু 81। তাহলে কিউ কিউ কাটাই গেল, 4 পাই কাটাই গেল, তাহলে এটা 9 9 81, 9 দিয়ে কাটাই গেল, 3 9 27। তাহলে কত পাওয়া গেল? 1:3। তাই তলমাত্রিক ঘনত্বটা কত? এই কনসেপ্ট দ্বারা আমরা পরবর্তীতে কালেও আরও অনেক অঙ্ক পাবো, যে ছোট জলবিন্দু বড় হয়ে বড় জলবিন্দু, ছোট পারদের বিন্দু যুক্ত হয়ে বড় পারদের বিন্দু, এগুলো আমাদের অনেক নিউমেরিক্যাল করা হলো। আরও যদি নিউমেরিক্যাল প্র্যাকটিস করার জন্য আমি কমেন্ট বক্সে কিছুগুলো প্র্যাকটিস সেট দিয়ে দেবো, ওগুলো তোমরা বাড়িতে করবে। আর পরবর্তীতে তোমাদের কোনো টপিক্সের উপর যদি জটিলতা হয়, তাহলে কমেন্ট বক্সে লিখবে, ওই টপিক্সটার উপর কিন্তু আবার আমি ক্লাস করে দেব। ঠিক আছে, যার যে প্রবলেম কমেন্ট বক্সে বলবে। ঠিক আছে, চলো বাই। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়া যাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক